দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দীর্ঘদিন পর তোমাদের সামনে দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই এই করোনাকালীন সময়ে সুস্থ সবল আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ। আজকে শুরুতেই তোমাদেরকে সুস্বাগতম। তোমরা দীর্ঘ 1 বছর প্রথম বর্ষের ক্লাস সম্পন্ন করে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছ এবং দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো যথারীতি শুরু করেছ। তোমাদের হাতে সময় একেবারেই কম। এই অল্প সময়ের মধ্যেই তোমাদের সিলেবাস কমপ্লিট করে প্রি-টেস্ট, টেস্ট এবং চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তোমরা একটু সময়ও নষ্ট করবে না। বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া চালিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাস শুরু করছি। যদিও তোমরা আমাকে সবাই চেনো, তারপরেও নিয়ম অনুযায়ী আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মুজাহারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। আজকের পাঠ পরিচয়ের মধ্যে দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর ক্লাস। আজকে অধ্যায়, নবম অধ্যায়, শিরোনাম প্রশ্নবোধক। তোমরাই বলবে শিরোনামটা কি হবে। সময় 45 মিনিট, 4/11/2020 সাল। দ্বিতীয় বর্ষের বইয়ের বিষয়ে তোমাদেরকে যে বই তোমরা ক্রয় করবে তা হচ্ছে পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র, প্রফেসর ATM শামসুর রহমান সেলু, লেকচার পাবলিকেশন লিমিটেড। এই বইটা ক্রয় করবে। এটা অত্যন্ত ভালো একটি বই। আরেকটি বই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, ডক্টর M আলিয়াসগর স্যার, বুয়েটের স্যার ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের হেড ছিলেন ডক্টর M আলিয়াসগর স্যার। আমি যখন পিএইচডি করি তখন বুয়েটে আমার কিছু প্রেজেন্টেশন ছিল, সেমিনার ছিল। তখন আলিয়াসগর স্যারের সাথে আমার দেখা হয়, পরিচয় হয়। দ্বিতীয়বার পরিচয় হয় বাংলাদেশ পদার্থবিজ্ঞান সমিতির যে একটি কেন্দ্রীয় কমিটি আছে, সেই কমিটির নির্বাচনে ডক্টর M আলিয়াসগর স্যার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে নির্বাচনের কালীন সময়ে ভোট দেওয়ার সময় স্যারের সাথে দেখা হয়েছিল। স্যার এখন আর আমাদের মাঝে নেই। স্যারের জন্য আমরা সবাই দোয়া করব। তারপর আমার ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমি লেখাপড়া করি তখন আমার ছোট ভাই ছিল ডক্টর রবিউল ইসলাম। ডক্টর রবিউল ইসলাম একটি বই লিখেছে অক্ষরপত্র প্রকাশনী থেকে। এই বইটাও ভালো। এই 3টি বই অত্যন্ত ভালো মানের 3টি বই। তোমরা ক্রয় করতে পারো। যার সামর্থ্য আছে 3টাই ক্রয় করবে। আসলে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের এই যে ইন্টারমিডিয়েটের সময়টা, এই সময়টা আসলে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় বলে দিবে তুমি আসলে কি হতে চাও, কি হবে, তোমার জীবনটা কোন দিকে যাবে। তুমি বুয়েটে ভর্তি হবে না রুয়েটে, না মেডিকেলে ভর্তি হবে, না বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, না জাহাঙ্গীরনগরে, না রাজশাহী, না চট্টগ্রাম। এই সমস্ত কিছু স্থির হয়ে যাবে এই ইন্টারমিডিয়েটের সময়ে। এই সময় জ্ঞান অর্জন,
বইয়ের লিমিটেশন এখানে নেই। যে যত বই পড়বে তার তত বেশি জ্ঞান হবে, তার তত বেশি জানাশোনা হবে। তোমরা বেশি বেশি বই পড়ার চেষ্টা করবে। বেশি বেশি বই পড়লে তোমাদের জ্ঞানের প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে। আমি আশা রাখি তোমরা বই কিনতে কার্পণ্য করবে না, বই কিনবে, প্রচুর বই কিনবে এবং লেখাপড়া করবে, যথাযথ লেখাপড়া করবে। এরপরে হচ্ছে রোল কল। হ্যাঁ, রোল কল অত্যন্ত টেকনিক্যাল একটি পদ্ধতি আমরা ব্যবহার করি রোল কলের ক্ষেত্রে। তোমরা এই যে ক্লাসটা 12টায় শুরু হলো, এটা চলবে 1টা পর্যন্ত। এই 1টা পর্যন্ত 45 মিনিট তোমাদের ক্লাস হবে, বাকি সময়টা আমরা রোল কল ইত্যাদি কাজে ব্যয় করব। এখন এই যে ক্লাসটা শুরু হলো, এই 12টা থেকে 12টা 40 এর মধ্যে তোমরা কমেন্ট বক্সে রোল নাম্বার দিবে। তুমি যেভাবেই দাও না কেন রোল নাম্বারটা, বাংলায় দাও, ইংলিশে দাও, যেভাবেই দাও, ঠিক 12টা 40 মিনিটে আমি কমেন্ট বক্স থেকে সবার রোল নাম্বার উঠিয়ে নিয়ে আসব এক ক্লিকের মাধ্যমে। তোমরা কমেন্ট বক্সে সবাই রোল নাম্বার দিয়ে দাও। কমেন্ট বক্সে রোল নাম্বার গুলো সবাই দিয়ে দাও এবং একটু সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা রোল নাম্বার গুলো সবাই কমেন্ট বক্সে দিয়ে দাও। রোল নাম্বার গুলো আমি দেখি তোমরা কে কে এই কমেন্ট বক্সে রোল নাম্বার গুলো দিলে। আমি একটু দেখি। কমেন্ট বক্সে রোল নাম্বার গুলো দিয়ে দাও, সবাই রোল নাম্বার গুলো দিয়ে দাও কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে থেকে ঠিক 12টা 40-এ সকল রোল নাম্বার গুলো নিয়ে আসব, সকল রোল নাম্বার গুলো উঠিয়ে নিয়ে আসব এক ক্লিকের মাধ্যমে। তোমরা কমেন্ট বক্সে সবাই রোল নাম্বার গুলো দিয়ে দাও। ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছ, তোমরা ক্লাসে বেশিরভাগই নেই। ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করেছ তারা রোল নাম্বার গুলো কমেন্ট বক্সে দিয়ে দিবে এবং বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে। তোমরা তোমাদের রোল নাম্বার গুলো তোমরা এখনো ক্লাসে যোগ দাওনি, ক্লাসে যারা যোগ দিয়েছ তারা কমেন্ট বক্সে রোল নাম্বার গুলো দিয়ে দাও, থেকে রোল নাম্বার গুলো নিয়ে আসা হবে। ওই যে একটা ক্লাস হচ্ছে আমার, এই ক্লাসটা শেয়ার করো নাই তো ক্লাসটা, লক্ষ্মীপুর সরকারি কলেজে দেও নাই তো? 12টা থেকে ক্লাস, 12টা থেকে ক্লাস শুরু হয়েছে, কোথায় আছো সেখান থেকেই দাও। তা খুব দ্রুত দাও, ক্লাস শুরু হয়েছে তো। অনলাইন পেজে শুরু হয়েছে, অনলাইন পেজ। হ্যাঁ, অনলাইন পেজ।
অনলাইন পেজে শুরু হয়েছে। তোমাদের রোল কলের কার্যক্রম চালিয়ে যাও, আমি আমার ক্লাসটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখনো ক্লাসটি লক্ষ্মীপুর সরকারি কলেজের ওয়েব পেজে দেওয়া হয় নাই, যার কারণে ছাত্রছাত্রীরা যোগ দিতে পারছে না। পূর্ব জ্ঞান যাচাই, আমরা পড়ায় চলে আসলাম। পূর্ব জ্ঞান যাচাই অর্থাৎ এই চিত্রটা দেখে বলতে হবে যে এটা কি, তোমরা দেখি বলতে পারো কিনা। এই চিত্রটা দেখে বলতে হবে আসলে এটা কিসের চিত্র, এবং এই যে একটা গোলাকার বৃত্তাক পথে অনেকগুলো গোল বস্তু ঘুরছে এবং কেন্দ্রে অনেকগুলো প্রায় গোলাকার বস্তু একত্রিত হয়ে আছে, এটা কিসের চিত্র হতে পারে? কমেন্ট বক্সে এগুলো লিখে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে পরমাণু। এই পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে। তারপর আরেকটি পূর্বজ্ঞান যাচাই, এটা কিসের চিত্র মনে হচ্ছে, দেখি বলতে পারো কিনা। এই চিত্রটা কি হবে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। এই চিত্রটা কিসের চিত্র? কমেন্ট বক্সে তোমরা এই চিত্রটা কিসের তোমরা লিখবে। হ্যাঁ, অনেকেই সঠিক পেরেছ। এটি হচ্ছে পরমাণু, পরমাণুর চিত্র। আগে যে চিত্র দেখলাম সেটিও পরমাণুর চিত্র, এটিও পরমাণুর চিত্র। তারপর আরেকটি চিত্র আমরা দেখি, এই চিত্রটা কিসের চিত্র? এটাও পরমাণুর চিত্র। তাহলে তিনটি চিত্র আমরা দেখলাম। এই তিনটা চিত্র, তিনটা অবস্থা দেখা গেল তিন ধরনের। এই তিনটা অবস্থার মধ্যে অনেক পার্থক্য। এগুলো সবগুলোই পরমাণুর ধারণা ছিল। এখন আমরা দেখি যে এই চিত্র দেখে আজকের ক্লাসটি কি বিষয়ের উপরে আজকে ক্লাস হবে, দেখি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। তোমরা লিখতে পারো কিনা কমেন্ট বক্সে তোমরা আজকে লিখে দাও যে এই ক্লাসটা কিসের উপরে এই ক্লাসটি আজকে হবে, অর্থাৎ আজকের ক্লাসের বিষয়বস্তু কি হবে। আজকের ক্লাসের বিষয়বস্তু, ধন্যবাদ। আজকের অনেকেই পেরেছ, অনেকে পারোনি। আজকের ক্লাসের বিষয়বস্তু হবে পরমাণু মডেল। পরমাণু মডেল নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। অ্যাটম মডেল, এই অ্যাটম মডেল এটা হচ্ছে অধ্যায় 9, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানে পরমাণু মডেল নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। পরমাণু মডেলের আজকে যা যা শিখতে পারবো, শিক্ষণ ফলটা কি হবে। আমরা আলোচনা শেষে শিক্ষার্থীরা থমসনের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে।
অর্থাৎ আজকের এই ক্লাসটি শেষে তোমরা থমসনের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে এবং বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা থমসনের পরমাণু মডেল নিয়ে একটু আলোচনা করি। থমসনের পরমাণু মডেল আমরা একটি চিত্র মধ্যে কিছু গোলাকার লাল রঙের একটি সাদা রঙের বৃত্তের মধ্যে কিছু লাল রঙের গোলক চলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। এই লাল রঙের এগুলো হচ্ছে ইলেকট্রন, আর তড়িতাহিত ধনাত্মক গোলক হচ্ছে এই যে সাদা রঙের যে গোলকটি দেখা যাচ্ছে, তড়িতাহিত ধনাত্মক গোলক। এর মধ্যে থমসন বলেন যে এই পরমাণুর ইলেকট্রনগুলো তখনও নিউক্লিয়াস বা প্রোটন নিউট্রন এগুলা আবিষ্কার হয়নি, শুধু ইলেকট্রনের ধারণা পাওয়া গিয়েছিল থমসনের সময়। তিনি ধারণা করেছিলেন যে এই গোলকের মধ্যে, তড়িতাহিত ধনাত্মক গোলকের মধ্যে ইলেকট্রনগুলো এভাবে চলন্ত অবস্থায় থাকে। তার এই মডেলটি খুব একটা সুবিধাজনক ছিল না। পরমাণু তড়িতাহিত ধনাত্মক গোলক হিসেবে তিনি বলেছিলেন ঋণাত্মক ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো থাকে, মডেল গ্রহণযোগ্য নয়। মডেলটা অতটা গ্রহণযোগ্য হয়নি থমসনের পরমাণু মডেল, কারণ তখনও নিউক্লিয়াস প্রোটন এগুলো ধারণা ছিল না। এবার আসি রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা। এরপরে আসেন রাদারফোর্ড, তিনি একটি পরমাণু মডেল নিয়ে হাজির হন। তিনি একটি পরীক্ষার মাধ্যমে তার মডেলটা প্রদান করেন। এই পরীক্ষাটা ছিল আলফা বিক্ষেপণ পরীক্ষা, অর্থাৎ আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা নিঃসরণ করা হয়। সীসার পলিমেটরের ভিতর দিয়ে এই কণাগুলো প্রবেশ করানো হয়, পাতলা ধাতব পাত ভেদ করে এই জিঙ্ক সালফাইডের পর্দা এনে ফেলা হয়। তখন এই পরীক্ষার পরে নিউক্লিয়াসের আবিষ্কার হয়। এই পরীক্ষার পরে রাদারফোর্ড নিউক্লিয়াসের আবিষ্কার করেন। নিউক্লিয়াসের ভিতর যে প্রোটন নিউট্রন থাকে সেগুলো আবিষ্কার হয় এই পরীক্ষাটার পরে। পরীক্ষাটা আমরা দেখি। পরীক্ষাটা এইভাবে তিনি কণাগুলাকে ফেলে। আবার একটু দেখি, এভাবে কণাগুলোকে ফেলেন। ফেলার পরে দেখা যায় কিছু কণা জিঙ্ক সালফাইড পর্দার ভিতরে আছে, কিছু কণা একটু বেঁকে গিয়েছে, কিছু কণা সরাসরি গিয়েছে, কিছু কণা ফেরত আসছে। এই বিষয়গুলো লক্ষ্য করেন। তখন তিনি ধারণা করেন যে এই কণার ভিতরে এই পরমাণুর ভিতরে ধনাত্মক, ঋণাত্মক এবং চার্জহীন কণিকা আছে, অর্থাৎ 3 ধরনের কণিকাই আছে। একটি হচ্ছে ঋণাত্মক কণা, আরেকটি হচ্ছে ধনাত্মক কণা, আর একটি হচ্ছে চার্জহীন কণা। এই 3টি কণিকায় আছে এবং এই 3টির নামও পরবর্তীতে আসে। ইলেকট্রন আগে এসেছিল, তারপরে প্রোটন এবং নিউট্রন নাম 3টি আসে। এবার রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষার ফলাফলে কি আছে? কিছু কণা সোজাসুজি যায়, কিছু কণা বেঁকে যায়, কিছু কণা ফিরে আসে। পরীক্ষার সিদ্ধান্ত কি গ্রহণ করে? ধন আধান পরমাণুর কেন্দ্রে রয়েছে, ভর পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত রয়েছে। রাদারফোর্ড এর নাম দেন নিউক্লিয়াস। এই অর্থাৎ এখন নিউক্লিয়াস আবিষ্কার হয়। এই নিউক্লিয়াসের আবিষ্কারটা ঠিক এই পর্যায়ে হয়। তাহলে এই পরীক্ষাটা দেখো, পরীক্ষাটা আবার আমরা দেখে আসি। পরীক্ষাটা হচ্ছে রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা, অর্থাৎ যে আলফা কণাগুলো একত্রে আছে, ধনাত্মক এই আলফা কণা নিঃসরণকারী তেজস্ক্রিয় পদার্থ, আর কি তেজস্ক্রিয় পদার্থ। সীসার পলিমেটর রাখা হয়েছে, পাতলা ধাতব পাত রাখা হয়েছে, জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা পর্যন্ত কিছু কণা সরাসরি আসে, আবার কিছু কণা
দেখা যায় বেঁকে যায়, আবার কিছু কণা ফেরত আসে, বেঁকেও ফেরত আসে, সোজাসুজিও ফেরত আসে। এই যে পরীক্ষাটা, এটাই ছিল রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা। এই আলফা বিক্ষেপণ পরীক্ষার সার সংক্ষেপ এখানে পাওয়া গেল। কিছু কণা সোজাসুজি যায়, কিছু কণা বেঁকে যায়, কিছু কণা ফিরে আসে। ধন আধান পরমাণুর কেন্দ্রে রয়েছে, ভর পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত রয়েছে। রাদারফোর্ড এর নাম দেন নিউক্লিয়াস। এবার রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলটা তিনি সৌরজগতের সাথে তুলনা করেন, সৌরজগতের সাথে তিনি এই মডেলটা তুলনা করেন। সৌরজগতে আমরা কি দেখতে পাই? সৌরজগতে দেখতে পাই যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে এই গ্রহগুলা গ্রহগুলা অনবরত ঘুরছে। তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে এই গুণন অবস্থায় আছে। অর্থাৎ সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে এই যে তোমার ভেনাস, আর্থ, মার্কারি, মার্স, এগুলা জুপিটার, এগুলা বিভিন্ন কক্ষপথে ঘুরছে এই গ্রহগুলো। ঠিক পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে, বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এই পরীক্ষা, এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তগুলো হচ্ছে, পরমাণুর গঠন সৌরজগতের মতো। পরমাণুর গঠন কিসের মতো? পরমাণুর গঠন তিনি বলেন এই সৌরজগতের মতো। তার মানে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা বিভিন্ন কক্ষপথে ঘুরে, ঠিক তেমনি এই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। তারপর সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কক্ষপথে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কক্ষপথে ঘুরছে। নিউক্লিয়াস ধন এবং ইলেকট্রন ঋণ চার্জযুক্ত। নিউক্লিয়াস হচ্ছে ধন চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণ চার্জযুক্ত। এগুলো রাদারফোর্ড বলেন। রাদারফোর্ড তার মডেলের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার পরে এই কথাগুলো তিনি বলেন। এবং কেন্দ্রমুখী বল ও কুলম্বীয় বল সমান ও বিপরীতমুখী। কেন্দ্রমুখী বল আর কুলম্বীয় বল সমান এবং বিপরীতমুখী। এই কারণে ওই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসে গিয়ে পড়ে যায় না, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের সাথে একত্র হয় না। কিন্তু তিনি কিছু দুর্বলতাও এটার ভিতরে ছিল, কিছু দুর্বলতা ছিল তার মডেলের মধ্যে। তাহলে আবার একটু দেখে নিই। পরমাণুর গঠন সৌরজগতের মতো। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কক্ষপথে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কক্ষপথে ঘুরছে। নিউক্লিয়াস ধন এবং ইলেকট্রন ঋণ চার্জযুক্ত। কেন্দ্র বিমুখী বল ও কুলম্বীয় বল সমান ও বিপরীতমুখী। তারপর রাদারফোর্ডের এই যে পরমাণু মডেলটি তিনি দিলেন, এই পরমাণু মডেলের একটা বড় ধরনের ত্রুটি ছিল যে এই যে ইলেকট্রন গুলা যে ঘূর্ণন অবস্থায় আছে, আসলে সেগুলা কি অবস্থায় আছে তার সুনির্দিষ্ট কোনো, এই ঘূর্ণনটা কি ধরনের ঘূর্ণন, সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা ছিল না। সাধারণত দেখা যায় যে কোনো বস্তু যখন ঘূর্ণন অবস্থায় থাকে তখন শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং ঘূর্ণন শেষ হয়ে যায়। এই প্রপার্টিটা পদার্থের মধ্যে, ম্যাটারের মধ্যে দেখা যায়। কিন্তু এখানে যদি ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, ঘুরতে 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 এক সময় নিউক্লিয়াসে এসে পড়ার কথা এবং নিউক্লিয়াসের সাথে একত্র হয়ে এটা বিস্ফোরণ অথবা একবারে নিঃশেষ হয়ে যাওয়ার কথা। কারণ হলো ধনরাশি আর ঋণ রাশি যদি একত্র হয়ে যায় তখন নিউট্রাল হয়ে যায়, তখন আর পরমাণুর অস্তিত্ব পাওয়া যাবে না, তখন পরমাণুর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। তাহলে যে শক্তি বিকিরণ করে, ঘূর্ণনরত বস্তু যে শক্তি বিকিরণ করে, এখানে আমরা চিত্রের মধ্যে যে শক্তি বিকিরণ করতেছে এটা দেখাচ্ছি। শক্তি বিকিরণ, এই শক্তিগুলা বিকিরণ করছে ইলেকট্রন গুলা। আর ইলেকট্রন এখন ঘূর্ণন অবস্থায় থাকবে। ইলেকট্রন এই যে ইলেকট্রন ঘুরতেছে 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 ঘুরতে 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 শক্তি বিকিরণ করে একবারে এসে যে ধ্বংস হয়ে গেল। আবার বিষয়টা যদি আমরা দেখি, আবারও দেখতে পারি, সেটি হলো এরকম
এই যে আমরা দেখতে পাচ্ছি এই ইলেকট্রন এখন ঘুরবে আর এই যে শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করছে, এখন ঘুরবে আর শক্তি বিকিরণ করবে। এই যে ঘুরছে এবং শক্তি বিকিরণ করছে, ঘুরছে শক্তি বিকিরণ করে একবারে নিউক্লিয়াসে এসে ইলেকট্রনটা পতিত হচ্ছে এবং এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিষয়টা যদি আমরা এখানে দেখাই তাহলে ঘূর্ণায়মান ইলেকট্রন শক্তি বিকিরণ করে, ফলে শক্তি ক্রমশ হ্রাস পাবে, কক্ষের ব্যাসার্ধ হ্রাস পাবে। যেহেতু শক্তি হ্রাস পাচ্ছে তাহলে তো কক্ষের ব্যাসার্ধ হ্রাস পাবে। নিউক্লিয়াসের উপর এসে পড়বে কি? ইলেকট্রন এসে কোথায় পড়বে? নিউক্লিয়াসের উপরে এসে পতিত হবে। তারপর চার্জ বিলীন হয়ে পরমাণু বিনষ্ট হবে, চার্জগুলো শেষ হয়ে যাবে এবং পরমাণু বিনষ্ট হবে। তারপর মডেল সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়, এই মডেলটা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। এই মডেলটা আমরা আরেকবার দেখে আসি। তাহলে এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিটা, অর্থাৎ ইলেকট্রন শক্তি বিকিরণ করে এই যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে এসে পতিত হচ্ছে এবং পরমাণুটা ধ্বংস হয়ে যাচ্ছে। তার সাথে এই সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে, অর্থাৎ ঘূর্ণায়মান ইলেকট্রন শক্তি বিকিরণ করে, ফলে শক্তি ক্রমশ হ্রাস পাবে, কক্ষের ব্যাসার্ধ হ্রাস পাবে, নিউক্লিয়াসের উপর এসে পড়বে, চার্জ বিলীন হয়ে পরমাণু বিনষ্ট হবে, মডেল সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। এবার আমরা বোর পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল, থমসনের পরমাণু মডেলের পর রাদারফোর্ডের পরমাণু মডেল আসে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি ছিল যে ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা এবং পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা, পরমাণুর অস্তিত্ব থাকার কথা না। কিন্তু বোর এসে এই রাদারফোর্ডের এই পরমাণু মডেল সংশোধন করেন, কোয়ান্টাম তথ্য প্রয়োগ করেন। কোয়ান্টাম তথ্য প্রয়োগ করে তিনি এই বোরের রাদারফোর্ডের মডেলের সংশোধন আনেন। কোয়ান্টাম তথ্যটা কি এটা একটু ভালো করে দেখি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, এই চিত্রটাকে ভালো করে বুঝে নিই। এইটুক হচ্ছে নিউক্লিয়াস, এই যে ধনাত্মক নিউক্লিয়াস, এই যে ধনাত্মক, আমার কার্সরের দিকে খেয়াল করো, এই কার্সরের দিকে সবাই খেয়াল করো। এই যে নিউক্লিয়াসের যে কেন্দ্রে আছে কত কি? ধনাত্মক। কেন্দ্রে ধনাত্মক ধনাত্মক রাশি, অর্থাৎ এটাকে নিউক্লিয়াস বোঝানো হচ্ছে। এখানে তোমার প্রোটন নিউট্রন এখানে অবস্থান করছে, আর এগুলা হচ্ছে এক একটা নিম্ন শক্তি স্তর। এটা শক্তি স্তর অনেক আছে, কিন্তু দুটা বুঝিয়েছি, একটা হলো নিম্ন শক্তি স্তর এটা, আর এটা হলো উচ্চ শক্তি স্তর। এই সবুজ রঙের যে রাউন্ড দেখতে পাচ্ছ, সবুজ রঙের রাউন্ড গুলাই হচ্ছে এই নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর। উচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এই মুহূর্তে উচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সে ঘুরবে আর শক্তি বিকিরণ করবে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি বিকিরণ করে সে নিম্ন স্তরে চলে আসবে, অর্থাৎ এই নিউ পরিমাণ যদি শক্তি বিকিরণ করে তাহলে এই স্তর থেকে উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে চলে আসবে কে? এই ইলেকট্রনটা চলে আসবে। এখানে শক্তি বিকিরণ দেখানো হয়েছে, যে শক্তি বিকিরণ তীর চিহ্ন দিয়ে এই যে ঘুরবে আর শক্তি বিকিরণ করবে। একটু আমরা দেখি, এই ঘুরতেছে, শক্তি বিকিরণ করতেছে এবং নিম্ন স্তরে ইলেকট্রনটা চলে আসতেছে। আবার আমরা খেয়াল করি একটু, এই যে নিম্ন স্তরে চলে আসতেছে। আবার আমরা যদি দেখি যে ঘুরছে এবং এই যে নিম্ন শক্তি বিকিরণ করতেছে, অর্থাৎ এই তীর চিহ্ন দ্বারা শক্তি বিকিরণ হচ্ছে, উপর দিকে শক্তি চলে যাচ্ছে আর নিম্ন স্তরে এই ইলেকট্রনটা চলে আসতেছে। তাহলে এইচ নিউ পরিমাণ শক্তি যদি বিকিরণ করে তবেই কিন্তু আসবে, তাছাড়া কিন্তু আসবে না। এইচ নিউটা কোয়ান্টাম তথ্য, এইচ নিউ দিয়ে শুরু হয়েছে, এখানে কোয়ান্টাম তথ্য প্রয়োগ করে। আবার আমরা বিষয়টি আবার দেখতে পারি, আবার বিষয়টা দেখি, এই ইলেকট্রন ঘুরতেছে, এই শক্তি বিকিরণ করে নিচের স্তরে চলে আসছে। তাহলে কোয়ান্টাম তত্ত্বের প্রয়োগ করেন কে? বোর
কোয়ান্টাম তথ্যের প্রয়োগ করেন। কোথায়? পরমাণু মডেলে। পরমাণু মডেলে কোয়ান্টাম তথ্যের প্রয়োগ করেন বোর। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দূর করেন। এই বোর রাদারফোর্ডের যে পরমাণু মডেলের মধ্যে ত্রুটি ছিল, একটা ত্রুটি ছিল, আর সবকিছু মোটামুটি ঠিক ছিল। ত্রুটিটা হচ্ছে যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে গিয়ে পরমাণুর অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে, এই ধরনের একটা ত্রুটি ছিল। সেটা বোর সেটার কোয়ান্টাম মডেল প্রয়োগ করে সংশোধন করে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। কৌণিক বেগ ও কৌণিক ভরের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তাহলে h/2π এর পূর্ণ গুণিতক h প্লাঙ্কের ধ্রুবক। তাহলে h/2π এর পূর্ণ গুণিতক হবে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগটা, এই পরিমাণ হবে। আবার যদি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকে, নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যদি থাকে, তাহলে শক্তি শোষণ করে কতটুকু? h নিউ পরিমাণ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারে, উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারে। আচ্ছা, সেটাও আমরা একটু দেখব। এই যে আমরা এখন আবার চিত্রটা একটু বুঝে নেই। সেটা হচ্ছে ইলেকট্রনটা, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। ইলেকট্রনটা এখন নিম্ন শক্তি স্তরে আছে, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। এই যে শক্তি এখন শোষণ করবে, ইলেকট্রন শক্তি শোষণ করবে, শোষণ করে সে এই শোষণ করলো এবং উচ্চ শক্তি স্তরে শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা চলে গেল। আবার আমরা বিষয়টা দেখি। এই ইলেকট্রন ঘূর্ণন অবস্থা আছে নিম্ন শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তরে ঘূর্ণন অবস্থায় আছে। এই যে নিম্ন শক্তি স্তরে ঘূর্ণন অবস্থায় আছে, ঠিক আছে, এই নিম্ন শক্তি স্তরে ঘূর্ণন অবস্থায় আছে এবং শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে গেল। কতটুকু শক্তি? h নিউ। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, কৌণিক বেগ হচ্ছে নিউ। তাহলে স্থায়ী ও অবিকিরণযোগ্য কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। ইলেকট্রনের কক্ষপথ স্থানান্তরের সময় শক্তির বিকিরণ ও শোষণ ঘটে। তাহলে এই জায়গায় এসে বোর পরমাণু মডেলের দুটো বিষয় দেখা গেল। একটি বিষয় হলো মোটামুটি রাদারফোর্ড পরমাণুর গঠনটা, মডেলটা পুরোপুরি দাঁড় করিয়েছিলেন, কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল হিসাবের ক্ষেত্রে গিয়া বোরের পরমাণু মডেলটা একটু জটিলতায় পড়ে এবং রাদারফোর্ডের পরমাণু মডেল একটু জটিলতায় পড়ে এবং কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। সেটি কোয়ান্টাম তথ্য প্রয়োগ করে বোর সংশোধন করলেন। তাহলে এখানে তিনি বললেন স্থায়ী ও অবিকিরণযোগ্য কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। ইলেকট্রনের কক্ষপথ স্থানান্তরের সময় শক্তির বিকিরণ ও শোষণ ঘটে। এই শক্তির মান 1 কোয়ান্টাম বা h নিউ। এই শক্তির মানটা 1 কোয়ান্টাম বা h নিউ পরিমাণ। তাহলে বোর পরমাণু মডেলে থেকে আমরা কি শিখতে পেলাম? বোর পরমাণু মডেল থেকে আমরা শিখতে পেলাম যে রাদারফোর্ডে আমরা শিখে এসেছি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস ধনাত্মক আধান নিউক্লিয়াসে থাকে এবং বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক কণিকা ইলেকট্রন আবর্তনশীল থাকে। আর বোর পরমাণু মডেলে আমরা সেই আবর্তনরত ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করলেই সে উচ্চ শক্তি স্তরে যাবে এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করলেই শুধু নিম্ন শক্তি স্তরে আসবে। অন্য এর থেকে কম হলে বা বেশি হলে এই যে এই ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না, কম হলে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না। এই শক্তি যদি কম হয় তাহলে ইলেকট্রন যে শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরেই থাকবে। যদি নিম্ন শক্তি স্তরে থাকে তাহলে নিম্ন শক্তি স্তরেই থাকবে, আর যদি উচ্চ শক্তি স্তরে থাকে তাহলে উচ্চ শক্তি স্তরে থাকবে। আমরা বোরের পরমাণু মডেলের কিছু সাফল্য দেখতে পাই। এই সাফল্য গুলা হচ্ছে, এক নম্বরে হচ্ছে বোরের মডেলের সাহায্যে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব হয়। এই বোরের মডেলের সাহায্যে রাদারফোর্ড বোর্ডের যে ত্রুটি ছিল সেই ত্রুটি দূর করা সম্ভব হয়েছে।
তারপর 2 নম্বরে যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হচ্ছে পরমাণুর স্থায়িত্ব এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। পরমাণুর স্থায়িত্ব এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, পরমাণু যদি স্থায়ী না হয় তাহলে তো বস্তুর অস্তিত্ব নিয়েই প্রশ্ন জাগে। তাই পরমাণুর স্থায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাদারফোর্ডের মডেলের পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? যে সেখানে ইলেকট্রনগুলা যদি নিউক্লিয়াসে এসে পতিত হয় তাহলে তো পরমাণু ধ্বংস হয়ে গেল, তার স্থায়িত্ব থাকে কেমনে? আর পরমাণু যদি স্থায়িত্ব না থাকে তাহলে বস্তুর স্থায়িত্ব তো একটা প্রশ্নবোধক, বস্তুর অস্তিত্ব বিলীন হয়ে যায়, অনেক প্রশ্ন দেখা দেয়। কোয়ান্টাম মডেল উপস্থাপন করে বোর এই সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম হয়। তাহলে বোর কোয়ান্টাম মডেলের উপস্থাপন করে বোর এই সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম হয়। তোমরা এই বেশি বেশি শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের রোল নাম্বার গুলা দাও। রোল নাম্বার গুলা কিছুক্ষণের মধ্যেই তোমাদের রোল নাম্বার গুলা আমি কমেন্টে থেকে বক্স থেকে তুলে নিয়ে আসব এবং সেটা সংরক্ষণ করব যে কয়জন ছাত্র ছাত্রী আজকে এই ক্লাসে উপস্থিত ছিলে, তাদের এই উপস্থিতিটা ক্লাস চলাকালীন সময়েই কিন্তু, অর্থাৎ বিকেল বেলা তুমি রোল নাম্বার দিবে, সন্ধ্যার সময় রোল নাম্বার দিবে, সেগুলো আমরা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব যে তোমরা আসলে ক্লাস টাইমে কয়জন ছাত্রছাত্রী ছিলে সেই কমেন্টগুলা থেকে রোল নাম্বারগুলা নিয়ে আসব, নিয়ে এসে সেগুলা সংরক্ষণ করব। এই ফর্ম ফিল আপ করার সময় এই রোল নাম্বারগুলা প্রয়োজন পড়ে, অর্থাৎ 75% উপস্থিতি থাকলেই তোমরা এই করতে পারবে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 75% উপস্থিতি থাকতে হবে, বোর্ডের একটা নির্দেশনা আছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের একটা নির্দেশনা যে একটা ছাত্র তখনই ফর্ম ফিল আপ করতে পারবে যখন তার প্রতিটি ক্লাসে 75% উপস্থিতি থাকবে। তাহলে আমরা বোরের মডেলের সাফল্যে প্রথমেই সাফল্য হলো রাদারফোর্ডের ত্রুটি, যে সীমাবদ্ধতা ছিল, যে ত্রুটি ছিল সেটা দূর করতে সমর্থ হয়েছে। পরমাণুর স্থায়িত্ব এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা, এই স্থায়িত্বটা ব্যাখ্যা দিতে বোর সমর্থ হয়েছে। আরো আরো দুটো সাফল্য আছে, আরো দুটো সাফল্য আমরা দেখে নেই। এই মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখার উৎপত্তি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। হ্যাঁ, এই মডেল অর্থাৎ বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালী বের হয়, সেই বর্ণালী রেখার উৎপত্তি হয় কোথা থেকে, কিভাবে বর্ণগুলো আসে, তার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে এই বোরের পরমাণু মডেলের সাহায্যে। তারপর কক্ষপথের ব্যাসার্ধ ও কক্ষপথের ইলেকট্রনের শক্তির পরিমাপ করাও এই মডেলের সাহায্যে সম্ভব হয়েছে। অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথ কার? এই যে পরমাণুর বিভিন্ন কক্ষে যে ইলেকট্রন গুলা আবর্তনরত আছে, সেই আবর্তনরত ইলেকট্রন গুলো যে বৃত্তপথ তৈরি করে তার তো একটা ব্যাসার্ধ থাকে, সেটাই হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এই কক্ষপথের ব্যাসার্ধ ও কক্ষপথের ইলেকট্রনের শক্তির পরিমাপ, ইলেকট্রনের আবার শক্তির পরিমাপ করাও এই মডেলের সাহায্যে সম্ভব হয়েছে। তাহলে মডেলের অনেকগুলা সফলতা আমরা দেখলাম, অনেকগুলা সফলতা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টার কথা এখানে বলেছি। যে 4টা তোমাদের লিখতেই হবে, এই 4টা বাদ দিলে চলবে না, একেবারেই 4টা সাফল্য তোমার লিখতে হবে। যদি দেখো যে সৃজনশীল প্রশ্নে খ নম্বরে এটা চলে এসেছে, তখন এই 2 নম্বর পাওয়ার জন্য এই 4টি সাফল্য তোমাকে লিখতে হবে। 1 নম্বর সাফল্য ছিল যে রাদারফোর্ডের ত্রুটি দূর করেছে। 2 নম্বর সাফল্য ছিল যে এখানে কোয়ান্টাম তথ্যের প্রয়োগ করার সমর্থ হয়েছে। আর 3 নম্বরটা ছিল হাইড্রোজেনের পরমাণুর বর্ণালী রেখার উৎপত্তি ব্যাখ্যা করতে সম্ভব হয়েছে এটা দিয়া, এর দ্বারা। আর কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ইলেকট্রনের শক্তির পরিমাপ করাও এই মডেলের সাহায্যে সম্ভব হয়েছে। খুব দ্রুত তোমরা রোল নাম্বার গুলো দাও, রোল নাম্বার গুলো উঠিয়ে নিয়ে আসবো। এবার আমরা কিছু কাজ দেব তোমাদেরকে, তোমরা এই কাজটি এখনই করে আমাকে দেখাও। রাদারফোর্ডের আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা চিত্র অঙ্কন করে দেখাও।
হ্যাঁ, চিত্র অঙ্কন করে রাদারফোর্ডের আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা চিত্র অঙ্কন করে তোমরা কমেন্টে সেটা আপলোড করে দাও। চিত্রটা মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড করে দিলেই তো হয়ে গেল। আর বোরের পরমাণু মডেলের চিত্র অঙ্কন করে দেখাও। অর্থাৎ এই যে রাদারফোর্ডের আলফা কণার যে বিক্ষেপণটা তোমাদের দেখিয়েছি তার একটা চিত্র অঙ্কন করে আমাকে দেখাবে। আর এই যে বোরের পরমাণু মডেলের যে চিত্রটা পড়ালাম সেটি সেই কাজটা করে তোমরা আমাকে এখন দেখাবে। তোমাদের উপস্থিতি চূড়ান্ত করার পালা এখন। তোমরা যারা যারা আজকের এই ক্লাসে যোগ দিয়েছ তাদের উপস্থিতিটা নিয়ে নেব। উপস্থিতি যারা যারা এখন ক্লাসে ছিলে তাদের উপস্থিতিটা গ্রহণ করব। তোমাদের উপস্থিতিটা নিয়ে নিলাম। যারা যারা কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার দিয়েছ ওই রোল নাম্বার গুলো উঠিয়ে আনা হলো। এবার এই কাজটি তোমরা করে দেখাও। সারসংক্ষেপ আজকে কি কি পড়লা, আজ যা শিখলাম আর কি। আজ যা শিখলাম থমসন পরমাণু মডেল, আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা, নিউক্লিয়াস আবিষ্কার, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই কয়টা বিষয় আমরা আজকে এই ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করলাম। তার মধ্যে 1 নাম্বারটা ছিল কি থমসনের পরমাণু মডেল, 2 নাম্বার কি বিষয় ছিল আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা, আর 3 নাম্বার ছিল নিউক্লিয়াস আবিষ্কার, আর 4 নাম্বার হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, আর 5 নাম্বার হলো বোর পরমাণু মডেল। এই 5টি বিষয় আমরা এই ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করেছি। এবার তোমাদের সাথে মূল্যায়ন দেখি ক্লাস থেকে কেমন প্রশ্নের উত্তর দিতে পারো। এটা কমেন্ট বক্সে কমেন্টে এই উত্তরগুলো দিয়ে দাও। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। এই 2 মিনিট করে সময় দিব, 2 মিনিটের মধ্যে লিখে ফেলবে। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন কমেন্ট বক্সে তোমরা জানাও। কমেন্ট বক্সে লিখে আমাকে দেখাও। হ্যাঁ, আমি কমেন্ট বক্সে খেয়াল করছি নিউক্লিয়াস কে আবিষ্কার করেন। প্রথম প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হলো, এটার উত্তরটা কমেন্ট বক্সে লিখবে। খ নম্বর প্রশ্ন, আলফা কণার চার্জ কোন প্রকৃতির? আলফা কণার চার্জ কি ধনাত্মক না ঋণাত্মক? এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। আলফা কণার চার্জ কোন প্রকৃতির, এই উত্তরটা দাও। গ নম্বর প্রশ্ন, হ্যাঁ উত্তর দেওয়া শেষ। গ নম্বর প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের চার্জ কোন প্রকৃতির? নিউক্লিয়াস কি ধনাত্মক না ঋণাত্মক? এই উত্তরটা দাও। আর ঘ নম্বর, কক্ষপথ আবর্তনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কক্ষপথ যখন আবর্তন করে তখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি এই শেষের প্রশ্নটা কয়জনে পারো। শেষের প্রশ্নটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে দেখাও, আমি দেখি কয়জনে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। কমেন্ট বক্সে তোমরা এটা লিখে উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ, কমেন্ট বক্সে দাও, দেখি কতজনে এই সঠিক উত্তরটা দিতে পারো। আচ্ছা, তাহলে 4টি প্রশ্ন কমেন্ট বক্সে উত্তর করবে। একটি হচ্ছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, আলফা কণার চার্জ কোন প্রকৃতির, নিউক্লিয়াসের চার্জ কোন প্রকৃতির, কক্ষপথ আবর্তনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে আসি। পরের স্লাইডে হচ্ছে বাড়ির কাজ। তোমাদের কিছু কাজ করতে হবে। হ্যাঁ, বাড়ির কাজ, অর্থাৎ এগুলো যখন ক্লাস শুরু হবে তখন একটু যদি জিজ্ঞাসা করি যে দেখো 4/11/2020 সালে পদার্থবিজ্ঞানের একটা ক্লাস নিয়েছিলাম,
নিয়েছিলাম, ওই ক্লাসটি ছিল পরমাণু মডেলের উপরে। দেখি তুমি সেই বাড়ির কাজটা করতে পারছো কিনা। এই কাজটা করে রাখবে। কাজটা হলো কি, আহ, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি কি ছিল এবং বোর কিভাবে উহা সংশোধন করে, এটা হচ্ছে এই কাজটুকু করে রাখবে। বাড়ির কাজ দেওয়া হলো তোমাদেরকে, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি কি ছিল, বোর কিভাবে উহা সংশোধন করে, এই কাজটি তোমরা দেখাবে আমাকে। এই কলেজ যখন খোলা হবে তখন দেখব যে তোমরা এটা লিখতে পারলা কিনা। দুটো প্রশ্ন, একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলা, এটা কিন্তু পরীক্ষায় আসে। সৃজনশীল প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো থাকে। বোর কিভাবে উহা সংশোধন করেন সেটাও কিন্তু লিখতে হয়, সৃজনশীল প্রশ্নের মধ্যে লিখতে হয়। যখন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তখন তোমরা সেটা দেখতে পারবে। এবার ধন্যবাদ। আজকে দীর্ঘ সময় তোমাদের সাথে 45 মিনিট কথা ছিল, 45 মিনিট ছিলাম ক্লাসে। তোমরা যারা যারা উপস্থিত ছিলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সামনের ক্লাসগুলো নিয়মিত করবে, আর নিয়মিত ক্লাস করতে হবে। 75% তো উপস্থিতি থাকতেই হবে তোমাদেরকে। ক্লাস 75% উপস্থিতি না থাকলে কিন্তু সমস্যা। 75% উপস্থিত তোমাদের থাকতে হবে, ঠিক আছে? আজকে আর কথা না বাড়াই, আবারও তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। পদার্থ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মুজাহারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান